তাহলে আসলে এতটা চ্যালেঞ্জিং বিষয়টা হতো না। এখন সমস্যাগুলো আমরা সবাই জানি, সমাধান কিভাবে করা। আসলে সত্যিকারই সমাধান করতে গেলে আপনাকে আইনি কাঠামো লাগবে, উপযুক্ত আইনি কাঠামো, আপনাকে উপযুক্ত প্রাতিষ্ঠানিক কাঠামো নিশ্চিত করতে হবে, একই সাথে আপনার রাজনৈতিক প্রতিশ্রুতি লাগবে এবং প্রশাসনিক সহায়তা লাগবে। এই রাজনৈতিক সদিচ্ছা আর প্রশাসনিক সহায়তা একটা আবার একটার সাথে সম্পর্কিত। আমি বহুল আলোচিত সাদা পাথরের ঘটনাটাতে চলে যাই। সাদা পাথরের সমস্যাটাতে চলে যাই। সাদা পাথর কেন? সিলেটের 6টি এরকম পাথর মহল থেকে নির্বিচারে পাথর উত্তোলন কিন্তু চলছে। আমার প্রথম মামলা করা হচ্ছে 2009 সালে, তারও ধরেন 2 বছর আগে থেকে এরকম চলছে। এটা কিন্তু 2025-এর কোনো ঘটনা না, এটা এতদিন যাবৎ চলে এসছে। কিছু কিছু পত্রিকা লিখেছে, বেশিরভাগ পত্রিকা, বেশিরভাগ গণমাধ্যম এটাকে খুব গুরুত্ব সহকারে প্রকাশ করে নাই, এটাই বাস্তবতা। এমনকি স্থানীয় পর্যায়ের অনেক পত্রিকাই যথেষ্ট গুরুত্ব সহকারে এটা প্রকাশ করে নাই বা করতে পারে নাই, করতে দেওয়া হয় নাই, এটাই বাস্তবতা। এখন মামলা মোকদ্দমা করে বহু ঘাট পার হয়ে যখন আমরা এটা বন্ধ করতে পারলাম, ধরেন 2020 সালে দুটো জায়গায় বন্ধ করতে পেরেছিলাম একদম পরিপূর্ণভাবে। একটা হচ্ছে পিআইন ডাউকি, যেটাকে আমরা জাফলং বলি, এবং বাকি 6টাতেও সরকার যেহেতু বলেছিল পাথর উত্তোলন করা হবে না, সেজন্য বন্ধ ছিল। এবং সরকারকে এই কথাটা বলাতে, রাজনৈতিক এই সদিচ্ছাটা আনতে, মামলা মোকদ্দমা থেকে নিয়ে শুরু করে অ্যাডভোকেসি পর্যন্ত সবই করা হয়েছিল, যা সকল দালালি কাগজ সংরক্ষিত আছে। এক পর্যায়ে সরকার বলল যে এটা বন্ধ থাকবে। তারপরে এটা খুলে দেওয়ার জন্য তো কাউন্টার অ্যাডভোকেসি চলতেই থাকে, কিন্তু সেই কাউন্টার অ্যাডভোকেসিও ব্যর্থ করা হলো। তারপরে হলো আসলো 5ই আগস্ট। এখন 5ই আগস্টের কাছে বন্দুক রেখে বলা হচ্ছে 5ই আগস্টের পর থেকে সবকিছু হচ্ছে। কতগুলো সহজ ইকোনমিক ক্যালকুলেশন দেখেন। কোন কোন পত্রিকায় বলা হচ্ছে 232 কোটি টাকার পাথর, কোন পত্রিকায় বলা হচ্ছে 300 কোটি টাকার পাথর। সিলেটের পাথর মহলগুলো ইজারা দিয়ে, 5 বছরে 2014 থেকে 19-এ সরকার কত কোটি টাকা পেয়েছিল একটু খোঁজ করবেন। 5 বছরে সরকার 40 কোটি মতন টাকা পেয়েছিল। আর প্রশাসন থেকে বলা হচ্ছে 3 বছরের মধ্যেই, 3 দিনের মধ্যে, 5 থেকে 8ই আগস্টের মধ্যে নাকি সকল পাথর লুটপাট হয়ে গেছে। সেগুলোর দাম বলা হচ্ছে 500 কোটি, 300 কোটি, কেউ বলছে 1000 কোটি। তাহলে ওই 5 বছরে সরকারের যে রাজস্ব আদায়, এটা কি কোনো যুক্তিতে টিকে? আপনি 5 বছরে রাজস্ব পেলেন 40 কোটি মতো, তাহলে বছরে কত করে পেলেন? 10 কোটি। আরও 3 দিনে লুটপাট করে নিল কত কোটি? তার মানে যেই পরিমাণ পাথরের মূল্য, তার সাথে সামঞ্জস্য রেখে কোনোদিনও এটা রাজস্বটা আদায় করা হচ্ছে না। ফলে একটা লুটেরা গোষ্ঠী তো আমরাই সৃষ্টি করে যাচ্ছি। এখন দেশের পাথরের 6% কেবলমাত্র আসে দেশের অভ্যন্তরীণ সূত্র থেকে। এটা আমরা কেমন করে জানলাম? বহুবার লেখালেখির পরেও কেউ আমাদেরকে দিতে পারলো না। একসময় সিলেটে একজন ডিসি ছিলেন, উনি এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। উনি, ওই যে বললাম, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সমর্থন, তিনি লিখেছিলেন দেশের মোট পাথরের চাহিদার মাত্র 6% আসে আমার এখান থেকে। তাহলে বাকি 94% যখন আমি বিভিন্ন দেশ থেকে আমদানি করি, এইটুকুন কেন আমি আমদানি করে এই 6টা জায়গা আমি রক্ষা করতে পারলাম না? কেন আজ পর্যন্ত একটা ট্যুরিজম মাস্টার প্ল্যান হলো না এই 6টা পাথর মহল নিয়ে? কেন এখানে আমি ট্যুরিজম ডেভেলপ করতে পারলাম না? যে আমাদের পাশে যিনি যোগেশ আছেন, উনার দেশে মনোকামনা বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু ওনারা এইরকমই একটা প্রাকৃতিক আবহে সুন্দর ট্যুরিজম করে ফেলেছেন। আমাদের সীমান্তের ওই পারেও কিন্তু এরকম জায়গাগুলো সংরক্ষিত। এখন সাদা পাথরে আমরা কখন সফল হলাম? ধরে নেন ওই 4 বছর মামলা মোকদ্দমা, অ্যাডভোকেসি, সরকারের সিদ্ধান্ত, এই সমস্ত কারণে বন্ধ ছিল। তারপরে
আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা সকলেই জানি যে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কিরকম ছিল। তারপরেও কিন্তু প্রতিনিয়ত পাথর কিন্তু আসলে আমার মন্ত্রণালয়ের বিষয় না। আমি পরিবেশ করি বলে এই দায়টা আমি নিয়েছি, দায়িত্বটা আমি নিয়েছি, দায়টা নিতে পারছি না, দায়িত্বটা নিয়েছি। আমি কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিজে গেছি এবং মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা উনি তাৎক্ষণিকভাবে সমর্থন দিয়ে বলেছেন যে এইগুলো সবগুলো থেকে ইজারা দেয়া যাবে, এরকম লিস্ট থেকে এগুলোকে সরিয়ে দিতে হবে, এগুলো আমাদের সংরক্ষণ করতে হবে। কারণ প্রত্যেকেরই তো আমার প্রজন্ম তার আগের প্রজন্মের প্রত্যেকেরই জাফলংয়ের সাথে একটা স্মৃতি আছে, ওটা চোখের সামনে এভাবে করে ধ্বংস হয়ে যাবে কয়েকটা পাথর ব্যবসায়ীর সাথে, তো আমরা কোনোভাবেই মানব না। তো পাথর ব্যবসায়ীরা যাতা মন্তব্য শুরু করলো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা কোনো বিষয় না। বিষয় হলো আমরা দুই উপদেষ্টা গেলাম জুন মাসে, আপনারা আর কোনোদিন কোনো উপদেষ্টারা পাথর তোলা বন্ধ করতে স্পটে গেছেন এটা দেখেছেন বলে আমার জানা নেই। আমরা ওখান থেকে চলে আসার পরে বেশ শক্ত অভিযান শুরু হলো, যে সমস্ত পাথর ভাঙা কারখানায় বিদ্যুৎ সংযোগ ছিল বিদ্যুৎ লাইনগুলো কেটে দেওয়া হলো। তারপরে সর্বদলীয় ঐক্যের কথা আমিই বলেছিলাম, এটাও আপনারা জানেন, এবং তারপরে আপনারা অনুসন্ধান করে সর্বদলীয় ঐক্য বের করেছেন। এই জন্যই রাজনৈতিক ঐক্য গুরুত্বপূর্ণ। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এটা তো কোনো একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না, এটা প্রশাসন ভাঙবে। পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকুন লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত, একেবারেই অনুপস্থিত। এবার আসি, সাদা পাথরে আমরা সফল হলাম যখন জনগণ এটার বিরুদ্ধে একভাবে কথা বলা শুরু করলো। জনগণের কাছে আমাদের একটা আহ্বান, শোনেন, রাজনৈতিক সরকারি বলেন আর আমাদের মতো অন্তর্বর্তী সরকারি বলেন, জনসমর্থন পেলে যে কোনো কাজ এগিয়ে নিতে সকলের জন্যই সুবিধা। ঠিক যেইভাবে সাদা পাথর নিয়ে আমরা কথা বলেছি, আজকে যেন একইভাবে বাঁকখালী নদীর দখল নিয়ে আমরা কথা বলি। কার 10তলা ভবন ভাঙতে বাধা দেওয়ার জন্য আজকে মাঠ পর্যায়ে এই প্রতিরোধ গড়ে তোলা হলো? কার 4তলা ভবন বাঁকখালীতে থাকার কারণে ওইটা যাতে ভাঙা না হয় সেই জন্য এই প্রতিরোধ গড়ে তোলা হলো? আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ফলো করেন তারা দেখবেন তো, কারা খুব খুশি হয়েছে যখন আমরা উচ্ছেদ বন্ধে বাধ্য হলাম, খুশি হলো কারা, এটা একটু দেখবেন তো। এই উচ্ছেদের পরিকল্পনা ছিল 5 দিনের, 3 দিন কিন্তু উচ্ছেদ করা গেছে, প্রচন্ড বিরোধিতা প্রচন্ড বাধার মুখে করা গেছে, মাঝখানে একদিন আর গতকাল উচ্ছেদটা করা গেল না। তার অর্থ এই না যে উচ্ছেদ থেমে গেছে, উচ্ছেদ হবে। বাঁকখালী নদীকে আমরা অবশ্যই দখল মুক্ত করব। সেজন্য আমরা রাজনৈতিক সমর্থন যেন পাই, প্রশাসনিক সমর্থন যেন পাই, সেটাও দেখতে হবে। আপনারা যদি প্রথম 3 দিন বাঁকখালী নদীর দখল উচ্ছেদটাকে ফলো করে থাকেন, দেখবেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে সেখানে গেছে।